নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা আজকে যে আলোচনা ভারতের অন্যতম প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তথা কবি, গদ্যকার বুদ্ধদেব দাশগুপ্তের স্মরণে এই অনুষ্ঠান। আমাদের আজকের শিরোনাম বুদ্ধদেব দাশগুপ্ত সৃষ্টির নেপথ্যে। আসলে এমন একজন মানুষকে নিয়ে আজকে আমাদের আলোচনার পর্যায়ক্রম সম্প্রসারিত হবে, যিনি তার নানাবিধ সৃষ্টির ভেতরে আমাদের নির্মাণের একটি আলাদা সংজ্ঞা কোথাও তুলে এনেছেন। তার বুদ্ধদেব দাশগুপ্তের সৃষ্ট চলচ্চিত্র, তথ্যচিত্র, টেলিভিশনের চিত্রগুলির একটি লম্বা তালিকা আমরা অবগাহনের পাঠকের কাছে রাখবার একটি চেষ্টা আমাদের করেছি। আমরা সেটি স্ক্রিনের যে স্ক্রলিং হচ্ছে সেখানে আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং আমার সঙ্গে আজকের যিনি বক্তা, অবগাহনে তার নতুন করে পরিচিতি দেওয়া বাহুল্য, আমরা বিভিন্ন সময় তার কথা শুনেছি। আমরা আন্তরিক স্বাগত জানাই অধ্যাপক নন্দিতা ব্যানার্জি, ইতিহাস বিভাগ, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। আমরা দিদিকে আরেকবারের জন্য অবগাহনে স্বাগত জানাই। আপনারা এরপরেও আরো বেশ কিছু প্রোগ্রামের কথা আমাদের হয়েছে। তো আজকে দিদি তার মতো করে বুদ্ধদেব দাশগুপ্তের একটি আলোচনা স্মরণ করবেন। আমরা প্রথমে তার আলোচনার মধ্যে প্রবেশ করব এবং প্রতিবারে যেটা অনেকেরই দেখার অভ্যাস থাকে যে বিশেষত দিদির আলোচনায়, সেটা হলো আমরা বিভিন্ন ভিডিও ক্লিপিংস দেখাতে থাকি, কিন্তু গত পর্বে কপিরাইটের একটি অসুবিধার কারণে আমরা আলাদা করে কোনো ভিডিও ক্লিপিং সেখানে দেখাতে পারছি না। শুধুমাত্র আজকে আলোচনায় থাকছে। পরবর্তীকালে আমরা চেষ্টা করব যে যে সমস্ত ছবির কপিরাইট উঠে গেছে সেই মতো ভাবে আমরা চেষ্টা করব। আমি এখন নন্দিতাদিকে তাহলে বলার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ দিদি, আপনি শুরু করুন। থ্যাংক ইউ অরিন্দ্রজিৎ, ধন্যবাদ বারবার আমাকে অনেকবার আহ্বান জানানোর জন্য। এবং আমার ধারণা আমার বোধহয় এটা 6 নম্বর বলা, এর আগে বোধহয় আমি 5 বার বলেছি। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। কখনো ভালো হয়েছে, কখনো খুব খারাপ হয়েছে, কখনো ভিডিও চলেছে, কখনো চলেনি, কপিরাইট ইস্যু ছিল, টেকনোলজিক্যাল নানান রকম গোলমাল হয়েছে। সেইটা ওয়ান অফ দ্য রিজন যে আমি আজকে ভেবেছি। এবং যেহেতু বুদ্ধদেব দাশগুপ্ত চলে যাওয়ার পরে তাকে নিয়ে বহুল অনেক চর্চা হয়েছে, আগে অনেক চর্চা, সিনেমাগুলো সবগুলোই অ্যাভেলেবল, বেশিরভাগই ইউটিউবে অ্যাভেলেবল, তার হইচইতেও কিছু কিছু অ্যাভেলেবল, স্বপ্নের দিন টিনগুলো আছে। তো চরাচর স্বপ্নের দিন এই দুটো হইচইতে অ্যাভেলেবল আমি জানি, বাকিগুলো লার্জলি, কারণ আমি তো এই বিষয়টা নিয়ে আগে একবার বলেছি, একটা অর্গানাইজেশন ওরা আমাকে বলতে বলেছিল ছাত্রদের, সেটাও খুব মানে নিজের পারসেপশনটাই বলা। তো আমি ওইটাই আজকেও সেটা বলবো। মানে আসলে আমি ক্যারিয়ার এবং এটা সম্পর্কে জাতীয় চলচ্চিত্র কতগুলো পেয়েছেন, সরি জাতীয় পুরস্কার কতগুলো পেয়েছেন, সেগুলো অলরেডি অরিন্দ্রজিৎ সবকটা লিখেই দিয়েছে। যে চরাচরের জন্য পেয়েছেন, স্বপ্নের দিনের জন্য পেয়েছেন, হ্যাঁ, কালপুরুষের জন্য পেয়েছেন, অনেক অনেক ছবি। তো সব ছবি আমরা আলোচনা এভাবে করতে পারবো না। আমি আমার এখানে একটা, আমাদের আসলে আমি পুরুলিয়াতে চাকরি করি, তো সেই কারণে এবং যেহেতু বুদ্ধদেব দাশগুপ্ত ওই পুরুলিয়ার ঠিক আগের আমাদের যে স্টপেজটা, যদি আমি হাওড়া থেকে সাঁতরাগাছি থেকে আসি, আনারা নামক একটা জায়গায়, সেইটাই ওনার জন্মস্থান। কাজে সেই জায়গাটা এবং পুরুলিয়া নিয়ে ওনার দেখেছি যে অনেক রকম মানে বারবার ওনার ছবিতে পুরুলিয়া ফিরে ফিরে এসেছে।
এবং সেই এখানকার কিছু মানুষ তারা একটা শারদীয়া সংখ্যা এবারে বের করছেন, সেটা তারা একটা বই হিসেবেও বের করবেন। সেখানে আমি একটু চেষ্টা করেছি অল্প লিখতে, এবং ওই লেখার মধ্যেও বারবার কিন্তু কিভাবে বুদ্ধদেবের ছবিতে এই এবং দৃশ্যকল্প, সেখানে আমরা আসছি, সেগুলো বারবার ফিরে এসেছে। ভেরি ইন্টারেস্টিং। তো আমি আর বুদ্ধদেব তার কেরিয়ার শুরু করেছিলেন শ্যামসুন্দর কলেজে, বর্ধমান ইউনিভার্সিটি। যদি আমরা এগুলো জানতে চাই, এগুলো সব অ্যাভেলেবল আছে। আর তারপরে তিনি আস্তে আস্তে সিটি কলেজে চলে যান, আর তিনি ছিলেন লেকচারার ইকোনমিক্সে। এবং কোনো একটা সময় নিশ্চয়ই তার এইটা মনে হয় যে তিনি যে ইকোনমিক থিওরিটা পড়াচ্ছেন, ক্লাসে যেটা পড়াচ্ছেন, এবং অ্যাকচুয়ালি যেটা সোশিও পলিটিক্যাল রিয়েলিটি, দুটোর মধ্যে একটা গ্যাপ রয়েছে, অ্যাবসলিউট একটা গ্যাপ রয়েছে। এবং সেইটা রিয়েলাইজ করেই হয়তো, এবং কবিতা উনি বরাবরই ছিলেন, উনি 1962 সালে ওনার প্রথম কবিতার বই বেরোয়, কিন্তু এইটা রিয়েলাইজ করে হয়তো উনি পড়ানো ছেড়ে দিয়ে সিনেমা তৈরি বা চলচ্চিত্র নির্মাণের কথা ভাবেন। এবং কাজে, এবং এর মধ্যে আমরা জানি যে চার্লি চ্যাপলিন, ইংমার বার্গম্যান, আকিরা কুরোসাওয়া, ভিক্টোরিও ডি সিকা, রবার্তো রোজেলিনি এবং মাইকেল অ্যাঞ্জেলো অ্যান্তোনিওনি, এদের কাজের দ্বারা তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন। কাজেই একটা বিষয় আর কি, যে তার প্রথম যে ছবি যখন তিনি তৈরি করছেন 1978 সালে, প্রথম ছবিটা দূরত্ব। আমি একটা বায়োগ্রাফি পড়েছিলাম জন ডব্লিউ উডের লেখা, সেটা আমি লাইব্রেরিতেও পড়লাম, আমার কাছে পিডিএফটাও ছিল। তো সেইখানে এরকম প্রত্যেকটা ছবি ধরে ধরে, যেরকম আমরা অ্যান্ড্রু রবিনসনের ইনার আইটা দেখি, সেই রকম ভাবে ধরে ধরে আলোচনা ছিল। সেখানে 3টে ছবি, মানে দূরত্ব, গৃহযুদ্ধ এবং আন্ধিগলি, এই ছবিগুলোকে একটা একসঙ্গে একটা ট্রিলজি ধরনের ভাবা হয়েছে। এবং আরো অনেক ছবি, আমি তো এই বিষয়টা নিয়ে লিখবো ভেবে কিছু কিছু ছবি, এবং প্রত্যেক দিন যখন দেখছি এক একটা ছবি থেকে এক এক রকম উপলব্ধি হচ্ছে, সেটা অ্যাবসলিউটলি আলাদা আলাদা রকমের। এবার আনফর্চুনেটলি, মানে আমি যেহেতু এখানে বলতে এসেছি, আমি আমার ব্যক্তিগত অনুভূতিগুলোই বলবো, মানে আমার বুদ্ধদেবের ছবি দেখে কি মনে হচ্ছে না হচ্ছে, আমি জানি না সেটা দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে বা আদৌ না হতে পারে, মানে অ্যাবসলিউটলি না হতে পারে, সেটা কিছু করার নেই। তো একটা জায়গা তো বারবার রয়েছে যে বুদ্ধদেবের মধ্যে তিনি প্রত্যেকটা বিষয়কে এক ধরনের নিজস্ব ধরনের ইন্ট্রোস্পেক্ট করেছেন। তো সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা নারী পুরুষের সম্পর্ক হতে পারে, নারী নারীর সম্পর্ক হতে পারে, পুরুষ পুরুষের সম্পর্ক হতে পারে। মানে আমি একটা অঞ্জন দত্তের সঙ্গে একটা ওই অঞ্জন দত্ত স্টাইলে একটা আর কি ওরকম একটা পাহাড়ি জায়গায় ওনার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, সেইটা শুনছিলাম। সেটা এই আজকের বলাটা আছে বলে ইউটিউবে শুনছিলাম। তো আমার খুব ইন্টারেস্টিং লাগলো। সেটা হচ্ছে একটা কবিতা, দুটো কবিতা উনি পড়লেন। তার মধ্যে প্রথম কবিতাটা হচ্ছে যে একটি মানুষ, সে ভীষণ একা, এবং আমি কবিতাটা পড়ছিলাম, বিষয়গুলো যেটা বলছি, তার একমাত্র ফেভারিট ফার্স্ট টাইম হচ্ছে আলমারি খুলে জামা কাপড়গুলো দেখা, কতগুলো জামা সেখানে রয়েছে, এবং প্রতিদিন সে জামাগুলোকে গোনে, সে জামাগুলোকে যত্ন করে, সে তাদেরকে স্পর্শ করে, এবং এইরকম করতে 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 যার জামা কাপড় এবং ওই প্রত্যেকটা পোশাকের তো এক একটা আলাদা আলাদা গল্প, এক একটা আলাদা আলাদা রূপ আছে, সেইটার সঙ্গে আবার অনেক স্মৃতি বিজড়িত আছে। একদিন একটা বড় শার্ট, ফুল স্লিভ শার্ট, উনি যখন আলমারিটা খুললেন তখন সে ওনাকে হাত বাড়িয়ে ভেতরে টেনে নিল। তো এইটা একটা ভীষণ ইন্টারেস্টিং কবিতা আমার মনে হয়েছিল, এবং আমার সেইটা পড়ার পরে এইটা বারবার ভাবছিলাম যে বুদ্ধদেবের সিনেমার মধ্যেও, সিনেমাগুলোও কবিতা, কিছু কিছু সিনেমা মানে অ্যামেজিং, মানে সেই সব ছবিগুলো মানে ভীষণ বিষণ্ণ করে, সাংঘাতিকভাবে বিষণ্ণ করে। কাজে এইখানে একটা জায়গায় বোধহয় এটা বারবার মনে হচ্ছে ওনার ছবি, ওনার সিনেমায় আমি আসার আগে বলবো যে যে কোনো কিছু যেটা ভীষণ গভীর, সেটা আমাকে কিভাবে এনরিচ করছে, সেটা আমাকে কিভাবে খুব সম্পর্ক কি করে ধরে রাখা যায়, সম্পর্ক ভেঙে যাওয়া এত সহজ, এত ঠুনকো, সেটাকে রাখা আর কি ভীষণ রকম ভাবে কঠিন। প্রত্যেকটা ছবিতে ওনার যদি আমরা দেখি যে সেইখানে কিন্তু একটা টানা পড়েন আছে যেটা প্রকাশিত হয়েছে। কাজে আমরা এটা বলতেই পারি যে ওনার ছবিতে একটা আনইউজুয়াল ব্লেন্ড অফ প্যাশন অ্যান্ড প্রোটেস্ট ছিল।
একটা প্রতিবাদ তো অবশ্যই ছিল। এবং his poetry was as very cinematic and his cinema was very poetic। এই কথাটা আমরা বলতেই পারি যে মানে একটা আরেকটাকে ওভারল্যাপ করে যায়। কাজে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে উনি এমন একটা সময়গুলোকে ধরেছেন, এমন বিষয়বস্তু, এমন মানুষজনকে ধরেছেন, and he always tried to give a voice to the marginalized in a world that oscillated, it was swinging between being real, unreal and sometimes surreal। এই কথাগুলো এগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমার খুব অরিজিনাল টেক নয়। তো আমি যেটা পরপর কয়েকটা ছবি, আমার একটা ছবি খুব ছেলেবেলায় দেখা, সেই ছবিটা আমি আবার করে দেখলাম, সেই ছবিটার নাম হচ্ছে ফেরা। তো এই ছবিটা যে খুব 1988-এর ছবি, দ্য রিটার্ন, খুব পপুলার ছবি নয় বুদ্ধদেবের ছবির মধ্যে। তো এই ছবিটা আমার ছোটবেলায় আমি যখন দেখি আমার মনে কি অন্ধকার, কি ভীষণ অন্ধকার, মানে এই ডার্কনেসটা আমাকে পার্সোনালি এফেক্ট করে। এবং পুরো ছবির যে প্রোটাগনিস্ট, তার যে ডিপ্রেশনটা, তার যে মানে আই ওয়াজ মেবি সাম 11 or 12 year old at that time, কিন্তু ওইটা একটা আমার আশ্চর্য রকম ভাবে মনে আছে। এবং এই যে সম্পর্কের মধ্যে যে এই যে ত্রিভুজ চতুর্ভুজ বিষয়গুলো, বিষয়টা হচ্ছে যে একজন নাট্যকার এবং নাট্য অভিনেতা, তিনি কিছুতেই ওই যুগের বদলানোর সঙ্গে নিজেকে বদলাতে পারছেন না। তিনি সমস্ত পিরিয়ড ড্রামা করতেন, তিনি রাজা রাজরার গল্প করতেন, কিন্তু সেখানেও তার যেসব চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর মধ্যে তাদের একটা আলাদা রকমের প্রিন্সিপাল থাকতো। তারা নিজেদের মহিমায় তারা আর কি ভীষণ উজ্জ্বল চরিত্র এক একটা। এইবারে আস্তে আস্তে থিয়েটার খুব স্বাভাবিকভাবেই কমার্শিয়াল হতে আরম্ভ করলো, এবং তার যারা সমস্ত শিষ্য, যারা যারা তার ডিসাইপল, তাদের যারা স্টুডেন্টস, তারা বললো যে আমরা গ্রামাঞ্চলে মফস্বলে থিয়েটার করে কি পাবো, কটা লোক মাত্র দেখবে, আমরা কলকাতার দিকে চলে যাই, আমরা শহরাঞ্চলে চলে যাই, সেখানে অন্তত গ্রুপ থিয়েটারে একটা রোজগারও আছে বা একটা গুরুত্ব আছে। এইবারে এই যে ভদ্রলোক, খুব ভালো অভিনেতা, আমি নামটা মনে করছি, দেখলেই মনে পড়ে যাবে। এনিওয়েজ, তো উনি যেটা করলেন সেটা হচ্ছে যে উনি ওদের সাথে গেলেন না। তো উনি বরাবরই এটা খুব এক্সেপশন, একটা বাড়িতে একা থাকতেন, আর সেইখানে তার সঙ্গে একটি চাকর থাকতো সুনীল মুখোপাধ্যায়, আর একটি মেয়ে থাকতো, সে বোবা, সেও ওর সাথে কাজ করতো। তো এইরকম একটা মানে খুব কি বলবো অদ্ভুত বিষয় ছিল। আর এদের প্রত্যেকের একটা নিজেদের মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ ছিল, মানে যে কথা বলছে তারও যেমন যোগাযোগ, যে কথা বলছে না তারও কিন্তু মানে কমিউনিকেশন তো নানান রকম হয়, ফলে একটা সাইলেন্ট কমিউনিকেশনও হয়েছিল। ফেরা চলচ্চিত্রটা হচ্ছে নরেন্দ্রনাথ মিত্রের একটা নভেলের ওপরে। এটা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট চাইল্ড আর্টিস্টের জন্য, আর বাংলাতে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড এটাও পেয়েছিল। তো আমি জাস্ট ওই মানে আমার প্রোটাগনিস্টের হিরোর নামটা কেন মনে করতে পারলাম না, আনফর্চুনেটলি ওটা আমি একটু দেখে নিচ্ছি কাস্টে। আচ্ছা, এনার নাম ছিল হচ্ছে সুব্রত নন্দী, শশাঙ্ক রোলটা উনি করেছিলেন। এবারে ওই ওনার একজন স্ত্রী ছিলেন, যিনি কোনো একটা সময় মানে একটা ফ্রিভলেস মতো ক্যারেক্টার, সে ওনাকে ছেড়ে চলে যায়, দেবিকা মুখোপাধ্যায়। তার থেকে ওনার একটা মেয়েদের প্রতি খুব একটা আশ্চর্য রকমের, মানে এটা ঠিক ঘৃণা বলবো না, মানে এটা একটা রাগ, আবার একটা খুব মানে একটা দুটোর দোলাচল, একটা প্যাশনও ছিল, আবার একটা রিপালসিভ অ্যাটিটিউডও ছিল, রিপালশন ছিল। তো দুটো একসঙ্গেই হতো, কারণ আমার স্ত্রী কোনোদিন ওনাকে বুঝতেই পারেনি, বোঝবার কথাই নয়। মানে যে খুব সাধারণ মেয়ে যদি কেউ হয়, মানে যার কোনো এক্সপোজার নেই, সে সিনেমা দেখতে চায়, সে গয়নাগাটি করতে চায়, সে আনন্দ চায়, সে স্বামীর মনোযোগ চায়, কাজে এইখানে ওনাদের একটা মেজর কমিউনিকেশন গ্যাপ, এবং সে আরেকটি পুরুষের সঙ্গে ছেড়ে চলে যায়। এইরকম সময় ওই স্ত্রীর একজন দিদি, তার নাম ছিল সরোজু, অলকানন্দা রায়, সেইটা অভিনয় করেন। তার একটি বাচ্চা ছেলে অনিকেত সেনগুপ্ত, সে সেজেছিল কানু। এরা দুজনে হঠাৎ ওনার বাড়িতে আসে, এবং এখান থেকে একটা বোঝা যায় যে এই রিলেশনশিপটার মধ্যে ওদের একটু টেনশন ছিল। মানে কোনো একটা সময় উনি ওনার যে শালিকা, যে বয়সে বড়, তার প্রতি উনি একটু আকৃষ্ট হয়েছিলেন। খুব অদ্ভুত ঘটনা। এবং তিনি যখন এখানে এলেন, মানে খানিকটা আশ্রয় দেওয়ার মতনই, তখন ওনারা আবার ওই রিলেশনশিপটাকে খানিকটা
আবার তৈরি হলো, রিভাইভ করলেন, কিন্তু একটা অদ্ভুত একটা কোল্ড অ্যাটিটিউড থেকে, মানে কোনো রকম ভাবে একটা খুব গিভ অ্যান্ড টেক সম্পর্ক, একটা শারীরিক সম্পর্ক, কিন্তু সেখানে কোনো এক্সপেকটেশনস ছাড়া, সেখানে কোনো আবেগ ইমোশনস ছাড়া। মানে আমার দেখে বারবার মনে হচ্ছে যে এখানে ওই শশাঙ্ক চরিত্রটা, সেটাকে নিয়ে মানে নিজের জীবনকে নিয়ে সে নানান রকম ভাবে এক্সপেরিমেন্ট করলো। তারপরে একটা জিনিস হলো যে হঠাৎ একটা সময় ওর ওই মেয়েটি মারা যায়, ওই যে যে মেয়ে ছিল, যে মেয়েটি কাজ করতো এবং তাকে বিয়ে করেছিল ওই চাকরটি, ফলে ওদের দুজনের সঙ্গে ওনার একটা আত্মিক যোগাযোগ ছিল, সেটা ছিন্ন হয়ে যায়। এবং ওই যখন ওনার একটা ওই অ্যাফেয়ার, লাভ অ্যাফেয়ার না একটা অ্যাফেয়ার হয় ভদ্রমহিলার সঙ্গে, তখন ওই বাচ্চা ছেলেটা ভীষণ নেগলেক্টেড হতে থাকে। তো ওনার ক্ষেত্রে উনি অ্যাট এ টাইম একটা বিষয়ে মনোযোগ দিচ্ছেন, হয় উনি লেখাতে মনোযোগ দিয়েছেন, নয় উনি অভিনয়ে মনোযোগ দিয়েছেন, নয় যখন ওনার এই শালিকা এলো তার সাথে উনি এই শারীরিক সম্পর্কটাকে প্রায়োরিটাইজ করলেন। যখন উনি যেটাকে প্রায়োরিটাইজ করছেন, তখন সেই সময়টা ওনার হাতের মধ্যে থেকে ঠিক যেরকম করে বালি সরে যায় না, ঠিক সেই রকম ভাবে চলে যাচ্ছে। এই জিনিসটা ভীষণ অন্ধকার হলেও ভীষণ লিরিক্যাল, এবং আমার সেটা মনে হচ্ছে। এবং তারপরে যেটা হলো যে আবার ছেলেটির সঙ্গে ওনার একটা সম্পর্ক তৈরি হলো, এবং তখন আবার এই ভদ্রমহিলা ইনসিকিউর হচ্ছেন, ভদ্রমহিলার সমস্যা হচ্ছে। মানে এটা খুব মানে খুব অদ্ভুত কিছু জটিল হিউম্যান রিলেশনশিপ নিয়ে গল্প। এবং ফেরা মানে প্রত্যেকেই মানুষ ফিরতে চাইছে, রিটার্ন, প্রত্যেকের ফেরা, সে তার একটা একটা ইটার্নাল জার্নি আছে, সেখান থেকে সে ফিরে আসতে চাইছে। তো এইরকম একটা একটা ছবি। এই ছবিটা তো আমার প্রথম দেখা, বুদ্ধদেব দাশগুপ্তের ছবি হিসেবে প্রথম দেখা এই ছবিটা। আর শেষ দেখা মানে আজ একটা ছবি দেখেছি, সেটা এখনো পর্যন্ত শেষ দেখা, মানে সেটা আজকে সন্ধ্যেবেলা শেষ হয়েছে। তো সেই ছবিটার নাম হচ্ছে আনওয়ার কা আজীব আজীব কিসসা, দ্য স্নিফার। এই গল্পটা 2013, এটা একটা হিন্দি ছবি, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর হচ্ছে যে আর ছোটখাটো রোলে অনেকে ছিল, পঙ্কজ ত্রিপাঠী একটা ছোট রোলে, তারপরে হচ্ছে যে এ ছিলেন কি বলে অনন্যা চট্টোপাধ্যায় ছিলেন, নিহারিকা সিং ছিলেন। তো বাট ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে এমন অদ্ভুত সেই গল্পটা। এবং এই গল্প না আমাদের নানান রকম, মানে ছেলেবেলায় পড়া গল্প, শীর্ষেন্দুর পড়া গল্প, শারদীয়ার সময় পড়া গল্প, মানে একটা গল্পের মধ্যে অনেক রকমের ইমেজ। তো একটা ডিটেকটিভের গল্প, যে ম্যাভরিক, সে ওরকম আর কি একটু উইয়ার্ড ধরনের, সে কমিক কখনো কখনো, নানান একটা ডিটেকটিভ এজেন্সি যাদের কাজ হচ্ছে দ্য ইনার আই, তাদের শুধু কাজ হচ্ছে যে একেবারে কাছ থেকে দেখে ব্যক্তিগত সম্পর্ক মানুষের সেইগুলোকে বিচার করা এবং সেইগুলো নিয়ে খবর দেয়া, যে এর খবরটা ওকে দেয়া, ওর খবরটা তাকে দেয়া, আবার সেটাই তাদের মূল কাজ। এবং সেইটার একটা মানে ও সেই কাজটাই ভীষণ প্যাশনেটলি করছে, ওই ছেলেটি, ওই নওয়াজুদ্দিন সিদ্দিকী যে রোলটা। এবং এইটা করতে করতে এটা আমি বারবার বুদ্ধদেবের ছবিতে দেখলাম, যে বারবার একটা রিভিজিট করা তার যে স্বপ্নের যে সুন্দরী বা স্বপ্নে একজন মহিলা আছেন, এই স্বপ্নের মহিলার সঙ্গে বারবার দেখা হয়ে যাওয়া। এখানে স্বপ্নের মহিলার নাম হচ্ছে আয়েশা, তার সঙ্গে মানে রাস্তায় চলতে দেখা হয়, তার সঙ্গে দেখার সঙ্গে ওর একটা খুব সাপ্রেসড ওয়েতে সেক্সুয়ালিটিটাকে দেখানো হচ্ছে, কারণ সব একা থাকে। ওর একজন সঙ্গী, একজন কুকুর, আর ও সন্ধে হলেই অনেক মদ খায়, এবং দুজন ওই ওই কুকুরকে অনেক মনের কথা বলে। এবং থাকে এমন একটা পাড়াতে, যে পাড়াটা একটা মুসলিম পাড়া, খুব কনজারভেটিভ, তারা ওই মুসলমান হয়েও 5 টাইমস নামাজ পড়ে না, ও মদ খায়, ও কুকুর পোষে, এসবগুলো নিয়ে তাদের ভীষণ আপত্তি। আবার সেই বাড়ির একটি মেয়ে আছে যে এসে শুধু কান পেতে ওর এই দরজায় ওর কথোপকথনগুলো শোনে। এই কান পেতে শোনাটা থেকে না আমার উত্তরের কথা মনে পড়ে গেল, উত্তরেতে আসবো, যে ওই যে মেয়েটি, সে শুধু জয়াশীল যে রোলটা করে, সে শুধু কান পেতে ওই লেটার বক্সে চিঠির শব্দ শুনতো, চিঠির আনাগোনা শুনতো, যে সে ভাবতো চিঠিগুলো কোথায় যায়, চিঠি কি সমুদ্রের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো, মানে এটা আমি ইমাজিন করছি, এটা সিনেমায় কোথাও বলা নেই। তো সেটাই বলছি। এবারে এইখানে তার মনের মধ্যে অনেকগুলো গল্প, সেই গল্পগুলো বারবার রিপিটেড হয়, বারবার ফিরে আসে। এবং একটা সময় তো সে বাস্তবের সঙ্গে আর যোগাযোগ রাখে না, সে মোবাইলটা ফেলে দেয়। একটা পাখিদের একটা খাঁচার মধ্যে, একটা খাঁচা ঠিক না, একটা টাব মতো, সেখানে সে মোবাইল ফেলে দেয়। মোবাইল একটা এত হিন্ড্রেন্স বা এত একটা ডিস্টারবেন্স বারবার করে, মানে তার স্বপ্নের সঙ্গে তার মধ্যে
ওই বাস্তবটাকে সে অস্বীকার করে, কমপ্লিটলি ডিনাই করে এবং সে ফিরে যায়। এবং সেখানে ওর দেখা হয় একটি লোকের সঙ্গে, অমল, পঙ্কজ ত্রিপাঠী, যার স্ত্রী এবং ছেলে মেয়ে তারা রয়েছে, ছেলে রয়েছে। স্ত্রী তাকে খুঁজছে এবং খোঁজার জন্যই ওই ডিটেকটিভ এজেন্সিতে সে এসছে। তো ওই ছেলেটি বলে যে সে একটা খুব উদার সেজন চরিত্র, মানে, এবং এইখানে আমি বুদ্ধদেবের সব ছবিতেই দেখি যে একটা সূর্যাস্তের দৃশ্য, সূর্যাস্তের লালিমা। এবং আমরা সবাই জানি যে আমাদের ওই সময়টা, বিশেষ করে এই 4:30 থেকে 6টা, 6:30, এই সময়টার মধ্যে একটা অদ্ভুত অবসাদ আছে, অদ্ভুত অবসাদ। মানে সেটা কেন অবসাদ, কি কারণে, সেটার কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, মানে সেটা কারণ নাও হতে পারে। আমি বলছি যে খুব সেন্সিটিভ মাইন্ড হলে ইন জেনারেল, কাজে ওই সময়টা আমি দেখেছি বুদ্ধদেবের ছবিতে বারবার ফিরে আসছে। কাজে ও যখন ওই ছেলেটির সঙ্গে দেখা হয়, সে বলে, জানি তো রিলেট করতে পারছি না, আমি বাড়ি ফিরে যাবো কি করে, বাড়ি ফিরতে ইচ্ছেই করছে না। হ্যাঁ, ছেলের প্রতি ওর একটা স্নেহ আছে, সে লোকটি আবার ওকে ছেড়ে চলে যায়, একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যায়। এবং এইভাবে কোনটা বাস্তব কোনটা স্বপ্ন, এবং সে খুঁজতে খুঁজতে ও তার ছোটবেলার গ্রামোফোনের কাছে এসে পৌঁছয়, ও তার ছোটবেলার যে বাড়িতে থাকতো। এখানে একটা অ্যামেজিং রোল করেন, তিনি হচ্ছেন ফারুক জাফর, একটা অসাধারণ রোল। এবং ফারুক জাফরের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ করার একটা সুযোগ হয়েছে। ফারুক জাফর হচ্ছেন যে যিনি উমরাও জানের রেখার মা সেজেছিলেন। হ্যাঁ, আর উনি গুলাবো সিতাবো বলে একটা ছবি হয়েছে, অনেক ছবি করেছেন, মেহরুন্নেসা করেছেন, করেছেন। তো ওইখানে উনি নবাবের যে বেগম যে ছিলেন আর কি, তো সেই বেগমের রোলটা করেছেন। তো ভীষণ ইন্টারেস্টিং। মানে ওনার মেয়ে একজন খুব নামকরা লেখিকা, মেহরু জাফর। তো মেহরু জাফরের বাড়ি গেছিলাম একটা বিশেষ কাজে, সেইখানে আমার ওনার সঙ্গে আলাপ হয়। ভীষণ স্নেহপ্রবণ একজন দারুণ মানুষ। আনফর্চুনেটলি উনি চলে গেছেন গত বছর, এই সময় চলে যান। শি ওয়াজ 89 year old। তো এই ছবিটাতে ওইটা ভীষণ মজার যে ওই ছেলেটি আসলে, তো আমরা কখন স্ট্যাটিক আর কখন মোবাইল, এই বিষয়টা তো আমাদের মধ্যে একটা সময়, মানে আমি হয়তো স্ট্যাটিক বডির, আমার শরীরটা একটা জায়গা আছে, কিন্তু আমার মনটা ভীষণ ফাস্ট, সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সে নানান রূপরস গন্ধের মধ্যে থাকছে, আবার আসছে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার ঢুকছে। কাজে এই ভদ্রমহিলা প্রত্যেক দিন নানান জায়গায় বেড়াতে যাচ্ছেন। তিনি ভাগলপুর তার দিদির কাছে যাচ্ছেন, তার ছেলেবেলার বেনারসে যাচ্ছেন, তার ছেলের কাছে দুবাইতে যাচ্ছেন, এবং একটা চেয়ারে বসে বসে এই যে উনি নানান পৃথিবীতে ঘুরছেন আর সেই গল্পটা বলছেন এই ছেলেটিকে, নওয়াজকে, সেটা একটা অন্যরকম একটা অ্যাবসলিউটলি। এবং সেইখান থেকেই ও যখন আবার ফিরে যায়, ও যখন ওর নিজের ছেলেবেলার বাড়ি, ওর মা, ওর বাবা পোস্ট মাস্টার ছিলেন, কিংবা একটা সাইকেল করে নিয়ে যেতেন মাকে, এবং মা খুব বড় পরিবারের মেয়ে, এই সমস্তগুলো উনি সারা জীবন গল্পের মতো চলে এসছে। এই গল্পটার যেন কাছাকাছি সে আরো যেতে পারে। তো কাজে এই সিনেমাটা, আমি বলবো সিনেমা, এটাও একটা কবিতা, অ্যাবসলিউটলি একটা কবিতার মতো। তো এই ছবিটা আমি জাস্ট রিসেন্ট দেখলাম বলে আমার মনে পড়ছে। কিন্তু ওসব ছবি নিয়ে আলোচনা করার মতো সময় নেই আমাদের। আরো কয়েকটা ছবির কথা বলছি, আমাকে যেগুলো মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটাই এখানে বলছি। সেটা আরেকটা হচ্ছে বাঘ বাহাদুর, বুদ্ধদেবের। বাঘ বাহাদুর ছবিটা আমি যতবারই দেখেছি, এটা আমার 2-3 বার দেখা ছবি। আরেকবার আমি এই প্রোগ্রামটার জন্য একবার রিসেন্ট দেখলাম, সেটা আবার গতকাল দেখলাম। তো বাঘ বাহাদুর ছবিটা আমার আশ্চর্য লাগতো, আশ্চর্য। প্রথমত আমার ওই রঙের যে মিশ্রণ, মানে এটা বুদ্ধদেবের ছবিতে আমি বারবার দেখেছি, ওই যে বললাম যে অন্ধকার, আলো আধারি এবং সূর্যাস্ত, এবং ওই সময়টাকে বারবার ক্যাপচার করা, নদীর জলে সূর্যের প্রতিফলন, রিফ্লেকশনস, এবং সেইখানে কিছু লোক তারা পারফর্মার। এটা আমি আরেকবার, আমি যখন নেক্সট বলবো উত্তরা নিয়ে, তখন উত্তরার কথায় আসবো, যে এই যে কিছু মানুষ তারা আসছে এবং তারা পারফর্ম করছে এবং তারা চলে যাচ্ছে, তারা খানিকটা সূত্রধরের মতো গল্পে, তারা কখনো সূত্র ধরে আছে, তারা কখনো নেই কোনো কিছুতে, তারা একদম ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছে। তো এইরকম একটা গল্প, একটা লোক, সে সারা বছর সমস্ত শ্রমিক মজুরের কাজ করে, আর বছরে 1 মাস সে গ্রামে গিয়ে একটা বাঘ সেজে, ওই বহুরূপীর মতো, কিন্তু শুধু বহুরূপী নয়, সে একটা পারফর্ম করে। সে তার নানান রকম মানে ডান্স স্টেপস আছে, সে অনেক রকম করে গ্রামে সে তাকে তারা চাল দেয়, পয়সা দেয়। ওটা একটা তার মানে ওই গ্রামটা পার্টিকুলারলি ফিরে যেতে চায় সে বছরে 1 বার। তার একমাত্র কারণ হচ্ছে যে ওরাই তাকে শিল্পীর মর্যাদাটা দেয়।
তাছাড়া তার জীবনটাতে এত বেশি দুঃখ দুর্দশা এবং এত অপমান অবমাননা, যে ঠিকাদার কাজ করাচ্ছে, পয়সা দিচ্ছে না, যা হোক করছে, মানে রুটির টুকরো ছুঁড়ে দেওয়া ধরনের, সেইখানে একটা মানুষকে আরেকটা লোক সে এলে তাকে একটা তৃষ্ণার জল দেওয়া হচ্ছে, কুয়োর জলে চান করতে দেওয়া হচ্ছে, গামছা রাখা থাকছে, একটি মেয়ে আছে ওখানে যাকে ও মনে মনে ভালোবাসে। পবন মালহোত্রা এই রোলটা করেছিল। তো এই ছবিটা একটা অসাধারণ ছবি। মানে বাগবাহাদুর, আমি জানি না এখনকার দিনে নিশ্চয়ই যারা সিনেমা নিয়ে গবেষণা করবেন তাদের কথা অন্য, কিন্তু এমনি সাধারণ ছেলেমেয়েরা এই ছবিগুলো যদি না দেখে, বা আমি আমার ছাত্রদের কথাই ভাবি যে মানে এই জেনারেশন, যারা এই জেনারেশন যদি না দেখে, সেটা একটা বিরাট মানে সাংঘাতিক, সেটা একটা মিস করা তাদের জন্য। তাতে মিস করা শুধু আমাদের একটা কোনো একটা অভিজ্ঞতা থেকে নিজেকে বঞ্চিত করা, ডিপ্রাইভ করা। তো এনিওয়েজ এই ছেলেটি আইলো গ্রামে, আর সেখানে একজন ঢোল বাজায়, সেও ওই শিল্পী, সে ওই তারই মেয়েকে ও মনে মনে ভালোবাসে। ওই ঢোল বাজানো এবং এই ওদের নিজেদের মধ্যে একটা অদ্ভুত কোঅর্ডিনেশন আছে, নিজেদের মানে এই ঢোল বাজাতে আরম্ভ করে, ও নাচ করতে আরম্ভ করে। এইবারে সেই বছর কি হলো, গ্রামে আরেকজন লোক এলো যে ওই সার্কাসের মতো বাঘের খেলা দেখায়। এইবারে বাঘের খেলা দেখানো লোকটা এবং তার সঙ্গে একজন জোকার, তার সঙ্গে একজন খুব সুন্দরী মেয়ে, যেসব সিনেমার গানের নাচ করে, যেসব নানানভাবে গ্ল্যামারাস পোশাক পরে, অর্থাৎ কিনা এই বাইরের গ্ল্যামারটা সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে গেল। এবং যে বাঘের সঙ্গে একটা এতে গিয়ে খাঁচায় গিয়ে লড়াই করছে, সেইখানে আর লোকে নকল বাঘ বাহাদুর তাকে দেখবে কেন? মানে কোনো যুক্তি নেই। মানে তার যে শিল্পীর সত্তাটা, সেইটা কিন্তু মানে এতদিন যেভাবে অবহেলিত হয়েছে অন্য জায়গায়, এখানেও সেটা অবহেলিত হলো। এবং সেই কারণে যে মেয়েটিকেও ভালোবাসতো, সেও একটা সময় ভাবলো যে এই তো যথেষ্ট পুরুষ না, পুরুষ হতে হবে যে যার সামনে সমস্ত জানোয়াররা মৎস্যতা শিকার করে। তো এখান থেকে ওর মধ্যে একটা অসম্ভব রাইভালরি তৈরি হচ্ছে, মানে ও বাঘকে নিজের প্রতিপক্ষ ভাবছে। এইটা সব থেকে ইন্টারেস্টিং। এবং সত্যি, এবং গল্পে একটা শেষের দিকে দেখা যায় যে ও বাঘের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা গেল। মানে এই যে মানুষ এবং পশু এবং ক্ষমতার সঙ্গে শিল্পবোধের যে লড়াই, মানে লড়াই করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, হেরে যাওয়া, আর হিউম্যান রিলেশনশিপস গুলো শ্যাটার্ড হয়ে যাওয়া, একদম মানে মানুষের তো শুধু শরীর চলে যায় না, মনও ভেঙে চুরমার হয়ে যায়। এই ছবিটা দেখলে সেটা মনে হয়। বেশিরভাগ ছবি আমি দেখেছি বুদ্ধদেবের, আমি যেসব ছবিগুলো দেখেছি, দু একটা তিনটে চারটে ছবি হয়তো দেখতে সুযোগ পাইনি, দেখা হয়নি, সবই কিন্তু একটা ভীষণ বিষণ্ণতার রেশ রেখে শেষ হয়। কাজে সেটা কিছু করার নেই, সেটা বারবার থেকেই যায়, ওইটা মনের মধ্যে থাকে। আরেকটা ছবি, 3 নম্বর ছবি, সেটা হচ্ছে উত্তরা। উত্তরা খুবই বিখ্যাত ছবি, সবাই দেখেছেন প্রচুরবার। উত্তরা খুব বহু চর্চিত, মানে উত্তরা নিয়ে আমার নতুন করে খুব একটা কিছু বলার নেই, শুধু ওইগুলো ছাড়া যে ওই পারফর্মারের গল্পটা, এবং ওই যে তারা সারাক্ষণ একটা গ্রামে, একটা গ্রাম, সেই গ্রামের পাশে আরেকটা গ্রাম, সেটা বামনদের গ্রাম, এবং এই বামনরা কিন্তু এই লম্বা মানুষদের থেকে ভীষণ দুঃখ পেয়েছে, ভীষণভাবে বঞ্চিত হয়েছে। সেজন্য তারা নিজেরা পরিশ্রম করে, কাঠ কেটে হোক, তারা কায়িক শ্রম করে হোক, তারা নিজেদের মতো বেঁচে থাকে, এবং তারা কিন্তু হিউম্যানিটিকে একটা সম্মান দেয়, একটা ভালোবাসা দেয়। এর কাজেই আমরা দেখি যে দুজন কুস্তিগির এখানে, তাপস পাল এবং শঙ্কর চক্রবর্তী, তারা, আমি প্রশ্ন একটু পরে যাচ্ছি, আমি আমার এইটা বলিনি। হ্যাঁ, তো তারা ওই সারাদিন কুস্তি করে, তারা নিজেদের মধ্যে কুস্তি করে, তাদের কুস্তিটাই কমিউনিকেশন। তারা আনন্দে কুস্তি করে, তারা রেগে গেলে কুস্তি করে, তারা দুঃখ পেলে কুস্তি করে, তারা রেলের ওই গার্ডম্যান ধরনের কাজ করে। ওই যতটুকু সময় তাদেরকে ফ্ল্যাগ দেখাতে হয়, সেইটুকু সময় তারা ফ্ল্যাগ দেখায়, বাকি সময়টা তারা রেসলিং করে, কুস্তি নানানভাবে করে, এবং তারা একে অপরকে ফিল করে, ফিজিক্যালি ফিল করে। মানে যে চষা মাটিটার ওপর তারা করে, সেই নরম মাটিটাকে তারা কখনো কখনো ইমাজিন করে যেটা একটা নারীর শরীর। মানে তাদের নানান রকম ফ্যান্টাসি আছে, এবং এইটা দেখতে গিয়ে আমি জানি না মানে সেটা প্রাসঙ্গিক কিনা, কিন্তু আমার ভীষণভাবে ওই শতরঞ্জ কি খিলাড়ি ছবিটার কথা মনে পড়ছে,
মানে কারণ সেখানে হচ্ছে যে একটা দেশ দুনিয়ার একটা ভাঙন ঘটছে, একটা পরিবর্তন ঘটছে, রাজা সিংহাসনচ্যুত হচ্ছেন, কিন্তু দুজন মানুষ তাদের ব্যক্তিগত জীবন সমস্ত যেখানে হোক চলে যাচ্ছে, তারা কিন্তু খেলে যাচ্ছে, তারা কিন্তু দাবার এক একটা ঘুটি একটা জায়গা থেকে একটা জায়গায় খেলে যাচ্ছে, সেইখানে কিন্তু তাদের কোনো চেঞ্জ হচ্ছে না, তারা এক থাকছে। তো এইখানেও তাই গল্প। এবার এরই মধ্যে হঠাৎ একটি ছেলে, তার খুব ইন্টারেস্টিং, তার যে দিদিমা সেজন্য হচ্ছে সিন্ধুবালা দেবী, তিনি আমাদের এখানকার পুরুলিয়ারই একসময়কার বিখ্যাত নাচনি, এবং তাকে যখন এই রোলটার জন্য মানে ঠাকুমার রোলটার জন্য সিলেক্ট করা হয়, তিনি খুব মেকআপ টেকআপ করে সব হেয়ার ডাইটাই করে চলে এসেছিলেন। তো তখন বুদ্ধদেব তাকে দেখে খুব শকড হয়েছেন, কিন্তু হোয়াট এভার ইট ওয়াজ, কিন্তু ভালো, খুব ভালো পারফরমেন্স। মানে এখানেও আমার সিন্ধুবালা দেবীকে দেখে আবার চুনিবালা দেবীর কথা মনে পড়েছে, পথের পাঁচালীতে, যে উনিও যেরকম ভাবে প্রথমবার এসেছিলেন, সত্যজিৎ ওনাকে যখন দেখেছে যে টকিতে অভিনয় করবো, নিভাননী দেবীর মা, কিভাবে অভিনয় করবো। আচ্ছা, তো এই একটা 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 ধরন। আর কিছু লোক, আরেকটা হচ্ছে সেখানে একটা গির্জা আছে, একটা চার্চ আছে, তো চার্চের একজন থাকেন পাদ্রী সাহেব, তিনি একটি ছেলেকে মানুষ করেছেন, তাকে দত্তক না, মানে চার্চেই মানুষ হয়েছে। তো এদের একটা একটা গল্প আর কি। তো এই দুটো স্টোরি প্যারালালি চলতে থাকে, দুটো স্টোরি উত্তরাতে, এবং কিছু বহিরাগত আসে, বাইরে থেকে আসে, যারা হচ্ছে কি যে ওই রকম, তারা এসে তাদের একটাই উদ্দেশ্য যে তারা এই যারা খ্রিস্টিয়ানিটিতে এরা কনভার্সন হচ্ছে সেটার এগেনস্টে তাদের কাছে অনেক রকম রিপোর্টস আছে, এবং কোনো একটা কিছু তাদেরকে কোনো একটা মাসেল পাওয়ার ইত্যাদি তাদের উপর দিয়ে তারা এই পাদ্রী সাহেবকে তারা মেরে ফেলবে, এবং সেইটাই তারা আলটিমেটলি করছে। এবং তখন আমরা আবার এই গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন এই কথাগুলো মনে পড়ে, মানে সত্যি ঘটনা বাস্তব অবলম্বন করে খানিকটা এই ছবিটা। এবং এই ছবিতে ওই উত্তরা ছবিটা মানে সাংঘাতিক রকম ভাবে প্রভাবিত করে। কাজে এই যে দুজন কুস্তিগিররা, যখন একজনের সঙ্গে উত্তরার বিয়ে হয়, শঙ্কর চক্রবর্তী, তখন আরেকজনের স্বাভাবিক একটা সাংঘাতিক ইনসিকিউরিটি হয়। হ্যাঁ, কারণ তার তো এতদিন পর্যন্ত আরেকটি মানুষের শরীর এবং মনের প্রতি একটা দখল ছিল, হয়তো এখানে একটা হোমোসেক্সুয়াল অ্যাঙ্গেল আছে, এমনকি একটা হোমোসেক্সুয়াল, মানে সেটা একটা হেটারোসেক্সুয়াল অ্যাঙ্গেল যেমন আছে, আমার ধারণা একটা হোমোসেক্সুয়াল অ্যাঙ্গেলও আছে, কারণ তারা সারাক্ষণ নিজেদেরকে অনুভব করতো এবং তারা কুস্তি করতো, তাদের একটা কমিউনিকেশন ছিল। হঠাৎ করে তাদের সেই কমিউনিকেশনের মধ্যে আরেকটা মানুষ এসে ঢুকে পড়ে, সে একদম আনওয়ান্টেড। কাজে এইখানে তাদের মধ্যে নানান রকম অসুবিধা হয়, নানান টেনশন ক্রিয়েটেড হয়, এবং ফাইনালি ওই মেয়েটি চলে আসতে চেষ্টা করে, কারণ ও দেখে যে এদের কারোর মধ্যে কোনো মানবিকতা বোধ নেই। শুধু ওই রেল গার্ড যে বামুন ছিল, সে ওকে খুব সম্মান করতো, সে ওকে সবসময় টুপি খুলে অভিবাদন করতো, যে সম্মান সে কোনোদিনও পায়নি। রেলের বা ওর সাথেও চলে যাওয়ার আগেই সেও খুন হয়, ও রেপড হয়, খুন হয়। এই ছবিটাও কিন্তু ওই শেষ হয় হচ্ছে যে অনেকগুলো না পাওয়া, অনেকগুলো স্বপ্নভঙ্গ দিয়ে উত্তরা, মানে কি থাকলে কি হলে কি হতে পারতো, এবং বারবার তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই শিল্পীরা ফিরে আসে, যে শিল্পীরা ওই যে ছেলেটিকে, পালিত পুত্রকে যখন ওরা অ্যাটাক করে, তখন তারা তাদের মুখোশটা পরিয়ে রাখে। এই যে মানুষের মুখ এবং মুখোশ, এইটা একটা খোলা এবং একটা পড়া, এই বিষয়টা কিন্তু ভেরি ইন্টারেস্টিং আসে, যে কোনটা মুখ কোনটা মুখোশ, একটা সময়ের পরে একটা প্রশ্ন আসে মনের মধ্যে। তো এই ছবিটা আমার মনে হয় যে ওয়ান অফ হিজ বেস্ট উত্তরা। আমার যে কটা ছবি দেখা, আমি আসলে অনেকগুলো ছবি পরের দিকে আর দেখতে পাইনি। তো এই তিনটে। আরেকটা ছবি আমি দেখলাম সম্প্রতি, সেটা হচ্ছে চলিকে পিছে, সেটা একটা শর্ট ফিল্ম। চলিকে পিছে ছবিটা ওই মহাশ্বেতা দেবীর গল্প অবলম্বনে তৈরি করা। সেই ছবিটা আমার অতটা ভালো লাগেনি, কারণ আমার মনে হচ্ছে যে ছবিটা বড্ড বেশি টেলিভিশনের জন্য করা, তো খুব ছোট জায়গার মধ্যে খুব অল্প বিষয় নিয়ে, এবং খুব সিরিয়াস একটা বিষয়কে সেরকম সিরিয়াসলি দেখানো যায়নি হয়তো, কিন্তু ওই অ্যাটেম্পটা ইটসেলফ ইজ গুড, মানে সেইটাকে অ্যাটেম্পটা প্রশংসনীয়, প্রচেষ্টাটা
এরকম একটা ভীষণ বিতর্কিত এবং একটা খুব অদ্ভুত একটা বিষয় নিয়ে ছবি। আমি খুব ডিটেলে যাচ্ছি না, কারণ সবাই বোধহয় জানে চলিকে পিচের গল্প, অনেকেই জানে, যারা জানেন মহাশ্বেতা দেবী রচনার সমগ্রতে তারা পড়ে নিতে পারবে। আচ্ছা, আরেকটা ছবি সেটা হচ্ছে মন্দমের উপাখ্যান। মন্দমের উপাখ্যানটাও আমার ইন্টারেস্টিং আরো বেশি করে লাগে, যেটা উত্তরা এবং মন্দমের দুটোই হচ্ছে যে পুরুলিয়ার আশপাশের নানান রকম জায়গাতে তো মানে শুট করা হয়েছে আর কি। এবং আমাদের যে ভদ্রলোক আমাদের এই পত্রিকার সম্পাদক, এবং যিনি আমাকে অনেক পুরুলিয়া সম্পর্কে অনেক তথ্য দিতেন, তিনি অভিনয় করতেন। উনি সব ছোট ছোট, উনি প্রোডাকশনে কাজ করতেন, ছোট ছোট রোলে অভিনয় করতেন, তো সেগুলো ভীষণ মজা। কাজে মন্দমের উপাখ্যানে আমি আরেকটা জিনিস বরাবরই আমার মনে হচ্ছে, তাপস পাল খুব ভালো অভিনেতা। তাপস পালকে সেরকম ভাবে ব্যবহার করা হয়নি কমার্শিয়াল ছবিতে, কিন্তু বুদ্ধদেবের ছবিতে তাপস পাল আশ্চর্য ভালো অভিনয় করেছে, সে উত্তরাতেও এবং এই ছবিটাতেও, এই মন্দমের উপাখ্যানে। মানে মন্দমের উপাখ্যানেও হচ্ছে কি যে একটা ব্রথেল এবং একটি বেশ্যাগৃহ, সেখানে অনেক মেয়েরা থাকে এবং তারা নানান রকম ভাবে থাকে, এবং তারা সবাই চেষ্টা করে যেভাবে যে অবস্থানে তারা আছে সেখান থেকে তারা আরেকটু ভালো থাকবে, আরেকটা চেঞ্জ হবে। এইখানেও একটা ড্রিম, মানে এইটা ইন্টারেস্টিং যে প্রত্যেকটা ছবি কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটা ছবিতে যে মূল চরিত্র এবং যে পার্শ্ব চরিত্র প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রকম স্বপ্ন রয়েছে, যে স্বপ্ন হয়তো পূরণ হচ্ছে, হয়তো পূরণ হচ্ছে না। হ্যাঁ, কাজে সেখানে আমরা দেখেছি যে খুব অদ্ভুত লোক, যার হচ্ছে যে ফ্যান্টাসি শুধু ওই হিন্দি সিনেমার যে রেপ সিনগুলো আছে সেগুলো দেখা, এবং সেগুলো সে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, সেটাই তার ফ্যান্টাসি। অদ্ভুত ব্যাপার, সে একটা সিন বারবার করে রিপিট করে, অ্যান্ড হি স্লিপস পিসফুলি, খুব শান্তিতে সে ঘুমিয়ে পড়ে। তো এইটা একটা অদ্ভুত লোক, এবং সে লোকটা অদ্ভুত জিনিস অবজার্ভ করে। সে একটা গাছের গুঁড়িকে দেখতে থাকে, গাছের গুঁড়িটাকে কিরকম ভাবে উইপোকা খইয়ে 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 বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে কাঠামোটা রয়েছে, ভেতরটা একেবারে ক্ষয়ে গেছে। কাজে এইরকম ভাবে ছোট ছোট এই যে দৃশ্যকল্পগুলো, এগুলো ভীষণ রকম ভাবে একটা সোসাইটাল রিফ্লেকশনও তো। এবং এই ছেলেটি যখন, এই ভদ্রলোক, ছেলেটি বলছি, এই ভদ্রলোক যখন ওই একটি ওখানে সমতা দাস ওই রোলটা করে, তার মা সেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের দুজনকেই মিস্ট্রেস হিসেবে রাখতে চায়, তখন ওরা ভীষণ সম্মানিত হয়। মা ভাবে যে যাক বাবা, এখানে থাকার থেকে এটা একটা খুব ভালো একটা আমার একটা আপলিফটমেন্ট হবে, এবং সে মেয়েকে খুব ওটার জন্য বারবার মানসিকভাবে তৈরি করে। কিন্তু মেয়ে সে লেখাপড়া শিখেছে, স্কুলে গেছে, সে আবার আরেকটা পৃথিবী। এইখানে একটা ইন্টারেস্টিং, এটা মন্দমেতে প্রত্যেকে একটা একটা করে একটা পৃথিবীতে বাস করে তারা আরেকটা গোলার্ধ, আরেকটা পৃথিবীর স্বপ্ন দেখে, তো আরেকটা পৃথিবীতে চলে যাওয়ার কথা ভাবে। কাজেই যে মেয়েটি ওই বেশ্যালয়ে থাকতে বাধ্য হচ্ছে, যার মা তাকে তৈরি করছে অন্যরকম ভাবে, সে স্বপ্ন দেখে যে একটা চন্দ্রগ্রহণ হচ্ছে, মানুষ চাঁদে যাচ্ছে। হ্যাঁ, মানুষ এত এগিয়ে যাচ্ছে। মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় করেছিলেন এই রোলটা, কিভাবে তারা এগিয়ে যাচ্ছে, কিভাবে একটা জিওগ্রাফি, একটা গ্লোব, সেটা কোথায় কি আছে, অর্থাৎ যে না দেখা বিশ্ব আর তার এই যে ছোট্ট পৃথিবী, তার যে পৃথিবীটা, সবসময় সে সেটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রেই তাই, যে যে অবস্থানে আছে সেখান থেকে। তিনজন মেয়ে ছিল ওখানে, শ্রীলেখা একটা রোল করেছে, জুন মালিয়া, আর আরেকটা নামটা মনে করতে পারছি না। তো ওরা তিনজনের ক্ষেত্রে ওরা একটা সময়, এটা আমি বুদ্ধদেবের আরো একটা কবিতাতে একটু আগেই আমি অঞ্জন দত্তের সাক্ষাৎকারটা পড়লাম, যে একটা সময় ভালোবাসা চাইতে 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 চাইতে, না পেতে পেতে, এবং ভুল মিসআন্ডারস্টুড হতে হতে, যেটা আমি উত্তরাতেও দেখেছি, যে উত্তরা যে ওই সমুদ্রের শব্দ শুনে সে যখন তার স্বামীর ঘর করতে এসেছে, তখন তার মনের মধ্যে প্রচুর অনেক স্বপ্ন, ভালোবাসা, রোম্যান্টিসিজম, কিন্তু তার স্বামী শরীর ছাড়া কিছু বোঝে না। তার স্বামী হচ্ছে আহার নিদ্রা মৈথুন, সে সেটাই জানে যে তার কাছে ওটাই কমিউনিকেশন, কুস্তি, আহার নিদ্রা মৈথুন, বা তার নারীকে বোঝবার জন্য যে কোনো আলাদা মন প্রয়োজন সেটা নেই, সেটা উত্তরাতে। তবে যদিও আমি এটা বলছি, আমার এটা খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে বুদ্ধদেবের চরিত্র, নারী চরিত্রগুলো আর একটু বেশি ডিফাইন করা উচিত ছিল। বুদ্ধদেব কিছু কিছু ক্ষেত্রে হয়তো জেনারেলাইজ করেছেন,
কাজে এই যে 3টি মেয়ে, 3জন প্রস্টিটিউটস, তারা বারবার স্বপ্ন দেখে যে তারা একসাথে থাকবে, তারা নিজেরা নিজেদের শরীরকে ভালোবাসবে, তারা একটা তাদের পৃথিবী তৈরি করে নেবে। এইগুলো মানে এটাও একটা হোমোসেক্সুয়াল অ্যাঙ্গেল অবশ্যই, কিন্তু আমার মনে হচ্ছে এটা বড্ড সরলীকরণ করা হয়েছে, বড্ড সরল। অত হয়তো বিষয়গুলো অত সরল হয় না, তো সেখানে তো হয়তো একটা মেল গেজ থেকে মহিলাদের সমস্যা দেখানোর বিষয় হিসেবে এটা কেউ একমত হতে পারে, নাও হতে পারে। এনিওয়েজ, তো এই আর কি মন্দনের উপাখ্যানটা ওটাই যে মেয়েটি তারপর চলে যায়, সমতা দাস সে পালিয়ে চলে যায়, এবং ওই তো বললাম যে যার যেটা স্বপ্ন ভেঙে যায়, আবার আবার এক জায়গায় জুড়ে যায়। মানে একটা পুকুরে যেরকম ঢিল ছুড়লে একটা শ্যাওলার মধ্যে একটু গ্যাপ হয়, আবার সেটা কিন্তু এক হয়ে যায়, আবার যেরকম ছিল ঠিক সেই রকম সেটা চলতে থাকে। তো এই ছবিটা আমার পার্টিকুলারলি মানে প্রত্যেকটা দৃশ্য আলাদা 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 করে আর মনের মধ্যে মাথার মধ্যে রয়ে যায়, সেটাও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং আর কি। তো এই ছবিগুলোই মনে পড়ছে। আর স্বপ্নের দিনটা মনে পড়ছে। স্বপ্নের দিন হচ্ছে যে ওই একটি লোক সে নানান জায়গায় ঘুরে ঘুরে সব ওই সরকারি সব ছবি টবি ফিল্মগুলো দেখায়, প্রসেনজিতের রোলটা করেছে, আর তার একজন ওই স্বপ্নের মেয়ে, তাকে সে নানান জায়গায় দেখে, কখনো একটা সিনেমা দেখাতে গিয়ে, কখনো একটা খালি বাড়িতে, কখনো একটা গাড়ির মধ্যে। খুব খুব ইন্টারেস্টিং গল্প। একটা ছবি বুদ্ধদেবের চরাচর, যেটা রাজিত কাপুর অভিনয় করেছে, চরাচরও তাই। চরাচরটাতে বলবো যে ওই পাখিকে সে খাঁচায় বন্দি দেখতে পারে না, পাখিকে সে খাঁচায় বন্দি দেখতে পারে না, তার সবসময় মনে হয় যে পাখিকে উড়িয়ে দেওয়া ভালো, পাখিকে খোলা আকাশে ছেড়ে দেবে, অথচ সে লোকটা, মানুষটা নিজেও তো খাঁচায় বন্দি। মানে আমরা তো এই যে প্রিজনটা, আমাদের যে কারাগার, সে কারাগার তো মনুষ্য সৃষ্ট কারাগার। আমি নিজেই নিজের কারাগারটা সৃষ্টি করেছি, নিজেই ঠিক করেছি যে এইগুলো করবো, এইগুলো করবো না। কাজে এখানেও আমরা দেখি যে তার স্ত্রী লাবণী সরকার, সে একটা সময় ওই স্বামীর কাছে যথেষ্ট মনোযোগ বা যথেষ্ট সিকিউরিটি পায় না, যাকে বলে সিকিউরিটি, সেই জিনিসটা পায় না। তো সেটা না পেয়ে সে আস্তে 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 অন্য জায়গায় চলে যায়, মানে আস্তে আস্তে সেই সম্পর্কটা থেকেও বেরিয়ে যায়, তারপর সে তো একটা অন্য কারোর সঙ্গে চলে যায়, সেটা একটা অন্য বিষয়। একটি মেয়ে আছে ইন্দ্রাণী হালদার, যে ওকে খুব ভালোবাসে, সে বারবার প্রেম নিবেদন করে। তো এনিওয়েজ মানে এই বিষয়গুলো আর কি ছবিতে ওই রকমই, খুব মানে একটা জায়গায় একজন স্ট্যাটিক থাকে, একজন স্থির স্থবির হয়ে থাকে, এবং বাকি সমস্ত চরিত্রগুলো তাকে ঘিরে একটা ঘূর্ণাবর্তের মতন আসে। এই ছবিটা থেকেও আমার সেটা মনে পড়ছে। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে উত্তরাতে কিছু লোককে ওই পাদ্রী সাহেব তারা সব ফ্রিতে খাওয়াতেন। তারা সব এসে সে নানান রকম লোক, তাদের একটাই শুধু ক্রাইটেরিয়া যে তারা খ্রিস্টান হতে হবে। এই মানুষরা তারা স্বপ্ন দেখতো যে তারা, এখানে তারাও ড্রিমার, তারা স্বপ্ন দেখতো তারা আমেরিকা যাবে, হ্যাঁ, বা তারা সাদা সাহেবদের দেশে যাবে, সেখানে গেলে কি তারা আর এখানে খ্রিস্টান বলে ডিসক্রিমিনেটেড হবে না, তাদের অনেক টাকা পয়সা হবে, তাদের মেম সাহেবের সঙ্গে বিয়ে হবে, এবং কি করে আমেরিকা যেতে হয় তারা কেউ জানে না, তারা ওখান থেকে কেউ বেরোয়নি। এইটা যখন দেখছি তখন আমার আবার বারবার মনে পড়ে যে ওই অশনি সংকেতে সে যখন একটা সেই চণ্ডী মণ্ডপে আলোচনা হচ্ছে যে এবার যুদ্ধটা লেগেছে কার সঙ্গে, কার যুদ্ধ, হ্যাঁ, তখন কেউ বলছে যে কোন দিকে যুদ্ধ হচ্ছে, কোন পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই আর কি করবেন, পণ্ডিত মশাই যা জানেন, পণ্ডিত মশাই স্বল্প যে বিদ্যা, কিন্তু তাদের সামনে তো পণ্ডিত মশাইটা দেখাতে পাচ্ছেন না। তখন বলছে যে হ্যাঁ ওই রাজারা কোন একটা পুর নিয়ে নিয়েছে, কি পুর পণ্ডিত মশাই, আচ্ছা সিঙ্গাপুর, কোন দিকে পণ্ডিত মশাই, তখন বলছে না ওই তো পূর্ব দিকে, পুরীর দিকে ঢুকি, একটা গল্প সে বানিয়ে বলছে। তো এইখানেও ওই পণ্ডিত মশাইয়ের বলাটা, কিন্তু পণ্ডিত মশাই তো খুব সিনসিয়ারলি বলছে, সে জানে না হয়তো যুদ্ধ কার সাথে কার বেঁধেছে, যুদ্ধ যদি সাধারণ মানুষ না জানে তো তাতে কি হবে, তাই না? মানে তার সাফারিংসটা তো বদলে যাবে না, তার অ্যাওয়ারনেসটা তৈরি হতে পারে এই ছবিটা। তো কাজে এইটা আরেকটা জিনিস যে বুদ্ধদেবের সিনেমায় আমি দেখলাম যে রেডিও, টেলিভিশন অত দেখাননি, রেডিওটা মানে এই যে এতেও বাঘ বাহাদুরেও একটা রেডিও, সেখানে একটা নেহেরুকে নিয়ে কথা হচ্ছে, একটা ইংরেজিতে, একটা প্রপার ইংরেজিতে একটা বক্তৃতা হচ্ছে, যেটা তাদের মনে হচ্ছে যে একটা সম্পূর্ণ অন্য একটা জীবনের গল্প, যেটা কি গল্প, এটা কারা কি বলছে,
হ্যাঁ, এরকম একটা রেডিও আমরা উত্তরাতেও দেখতে পাচ্ছি যে একটি ছেলে, সে কিন্তু কমিউনিকেট করছে। তাহলে এই যে কমিউনিকেশনস গুলো, এইগুলো নিয়ে কিন্তু উনি নানান রকম ভাবে এক্সপেরিমেন্ট করেছেন। কাজে এই লোকেরা যখন পায়ে হেঁটে বলছে যে না আমরা যাব, আমরা পায়ে হেঁটে চলে যাব, আমরা আমেরিকা যেতে পারবো, এখান থেকে এই তো ট্রেন ধরে ওখানে যাব, সেখান থেকে ট্রেন ধরে যাব, সেখান থেকে জাহাজে করে যাব, এই এই লোকগুলোকে দিয়ে এটা শেষ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই উনি লিখেছেন উড়োজাহাজ, আনফর্চুনেটলি উড়োজাহাজটা দেখি, জাস্ট দেখা হয়নি, উড়োজাহাজটা দেখিনি, কালপুরুষ দেখিনি, মানে কয়েকটা বেসিক খুব ইম্পর্টেন্ট ছবিগুলো আমার দেখা হয়নি, সে কারণে আমি উড়োজাহাজটা নিয়ে বলতে পারছি না। আমি যে ছবিগুলো খুব বারবার করে দেখেছি সেই ছবিগুলো নিয়ে মানে বলতে পারছি আর কি। তো এইটাই একটা এইগুলো ভীষণ স্পর্শ করে। আর এই যে আরেকটা জিনিস যেটা বারবার মহিলা চরিত্র, কারণ ওই দূরত্বের যে মহিলা বা গৃহযুদ্ধের যে মহিলা, দুটো রোলই মমতা শঙ্কর করেন। একটা ছবিতে ছিলেন দূরত্ব হচ্ছে মমতা শঙ্কর এবং প্রদীপ মুখোপাধ্যায়, আর এতে হচ্ছে গৃহযুদ্ধে হচ্ছে অঞ্জন দত্ত। আবার এই গৃহযুদ্ধেরই খানিকটা ছায়া অবলম্বনে হিন্দিটা আন্ধেগালি, মানে ওই দুটো জায়গাতেই কিন্তু একটা ওই মরাল ভ্যালিউস গুলো সেটার কিরকম ডিজেনারেশন হচ্ছে, আর সেটা কিভাবে মানুষকে এফেক্ট করছে, কিছু লোককে করছে, কিছু লোক এগিয়ে যাচ্ছে, সবাই তো পিছিয়ে থাকছে না, কিছু লোক তার সমস্ত ডিপ্রেশন, তার সমস্ত ফ্রাস্ট্রেশন গুলোকে কার্পেটের নিচে ঢুকিয়ে রাখছে, রেখে সে এগিয়ে যাচ্ছে। মানে সেটা দোষের নয়, অ্যাবসলিউটলি সেটা দোষের নয়, কিন্তু সেটা সেখানে একটা কোনো আদর্শগত একটা অসুবিধা হতে পারে। মানে এই তিনটে ছবি আমার ভীষণ পলিটিক্যাল ছবি মনে হয়েছে, মানে মানুষের গল্প হলেও পলিটিক্যাল, নকশাল আন্দোলন, নকশাল পিরিয়ড নিয়ে তৈরি প্রথম ছবিটা গৃহযুদ্ধ, সেটা তো মানে ফর অল অবভিয়াস রিজনস সেটা পলিটিক্যাল, এবং দূরত্ব ছবিটাও হচ্ছে যে ওই একটা প্রিম্যারিটাল প্রেগন্যান্সি এবং হিউম্যান রিলেশনশিপ, এবং সেটাকে কিভাবে নেওয়া হচ্ছে। বিজন ভট্টাচার্য একটা ছোট রোল করেছিলেন এখানে, মমতা শঙ্করের বাবার একটা রোল, খুব 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 মানে কি বলবো, ভেরি ইন্টারেস্টিং অবজারভেশনস হি মেড, সেটা বলতে পারি। আর আন্ধেগালি হচ্ছে কুলভূষণ খারবান্দা আর দীপ্তি নাভাল, তো সেখানেও ওই একই জিনিস, মানে একটা অ্যাম্বিশনকে চরিতার্থ করার জন্য আরো অনেকগুলো অ্যাম্বিশন বা অনেকগুলো জিনিস ওভারলুক করা, এবং সেটাকে একেবারে আস্তে 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 শ্যাটার্ড হয়ে যাবে। এটাও একটা বুদ্ধদেবের ছবিতে একটা ভীষণ মানে কমন ফিচার আমি দেখেছি, যে কারণে ওই দীপ্তি নাভাল যে সাজতে চাইছে না, মডেলিং করতে চাইছে না, কিন্তু তাদেরকে একটা ফ্ল্যাট কিনতে হবে, তারা একটা ধাপ স্টেটাস তাদের উপরে যাবে, তারা যে ধরনের বাড়িতে থাকতো তার থেকে বেটার তারা থাকবে। এই যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের সবসময় তারা যে জায়গায় আছে সেখান থেকে একটা উত্তরণের চেষ্টা, এই জিনিসটা তো ভীষণ কমন একটা ফিচার, কিন্তু এই ফিচারটা এটা রাখতে গিয়ে আনফর্চুনেটলি মানে সাংঘাতিক কিছু মানে ডিজাস্টার হয়েছে বা হয়। তো সেইটার জন্য আবার মানুষই সাফার করে, সে কখনো সেটা রিয়েলাইজ করে অথবা কখনো রিয়েলাইজ করে না। তো এই কয়েকটা ছবি আমি আলোচনা করতে পারলাম কারণ এই ছবিগুলো আমি আবার করে দেখলাম বলে, কিন্তু আমার ধারণা আরো অসংখ্য অনেক ছবি আছে যেগুলোই এখন অরেন্দ্রজিৎ দেখাচ্ছে পরপর করে, যে ডকুমেন্টারি আছে, এমনি ছবি আছে, ওনার অনেক লেখা আছে, কিন্তু ভীষণ সুন্দর। মানে বুদ্ধদেবের ওইটাই আমি বলছি যে বুদ্ধদেবের ওই একটা কবিতাটা যেটা ওই ঝুলে থাকা যায় একটি হ্যাঙ্গার থেকে, সেখান থেকে শুরু করে একটা ওই আনইউজুয়াল ব্লেন্ড অফ প্যাশন অ্যান্ড প্রোটেস্ট, সেটা শুধু কবিতায় নেই, সেটা সিনেমায় আছে, সেটা সিনেমার দৃশ্যের মধ্যে আছে। হ্যাঁ, সেটা একটা অদ্ভুত কবিতা এবং ছবি এবং দৃশ্যকল্প সেগুলোকে এক করে দেয়, আরো আরো ক্রেভিং থাকে। সিনেমা শেষ হয়ে যাবার পরেও একটা ক্রেভিং থাকে, না আরো একটু হলে ভালো হতো, আর একটু দেখতে পারলে ভালো হতো, এইরকম একটা বিষয় বা একটা ইমাজিন করার জায়গা থাকে যে আচ্ছা এই রোলটা অন্যরকম হলে কিরকম হতো। এই যে নওয়াজুদ্দিন সিদ্দিকী যে আনোয়ার কা আজিব কিসসা, ও একটা মোবাইল ছুঁড়ে ফেলে দিল, ও একটা পুরো সভ্যতা থেকে নিজেকে সরিয়ে নিল, তো কমপ্লিটলি ও ডিনাই করলো, একটা ডিনায়ালে চলে গেল। এই ডিনায়ালে যাওয়াটা, এবং সেখানে ওই ওই গ্রামোফোনে ওর যে ছোটবেলার চাবি সেগুলো ও বারবার করে দেখছে। একটা গল্পের কথা মনে পড়ে শীর্ষেন্দুর, সেই গল্পটা ছিল যে এইরকম যে আল্লাহকে দেখা যাচ্ছে, আল্লাহ কে, আল্লাহ হচ্ছে একটা দর্জি, যে দর্জি শুধু ছুঁচে সুতো পরানোর চেষ্টা করছে,
আর কিছুতেই পারছে না, কারণ তখন দিন শেষ হয়ে আসছে সূর্যাস্তে, আর ছেলেবেলার বলটা ওই আল্লাহর পায়ের কাছে পড়ে আছে। এটা একটা অসাধারণ একটা ছোট গল্প। তো আমার এই গল্পটা, আমাকে আরো অনেক কিছু ক্যারেক্টারাইজেশনে যাচ্ছি না, এই ছবিটা দেখে আমার ওইটার কথা বারবার বারবার করে মনে হচ্ছে। ফলে এইটা খুব ইন্টারেস্টিং যে একটা ছবি দেখে আরেকটা ছবির কথা মনে পড়া। একটা থেকে, আমি খুব একটা থিওরি বেশি লোক না, আমি থিওরি বিষয়ে খুব বলতে পারবো না, কিন্তু একটা খুব মানে নিজের অভিজ্ঞতা এবং নিজের ভালো লাগা বা ভালো না লাগা, সেইটা নিয়ে আজকে চেষ্টা করলাম একটু আলোচনা করতে। আমি জানি না কেমন হলো বা আদৌ কিছু মানে দাঁড়ালো কিনা, ভালো হলো কিনা। আর কয়েকটা প্রশ্ন আমি দেখলাম এর মধ্যে, যদি সম্ভব হয় আমরা একটা দুটো প্রশ্ন নিতে পারি। হ্যাঁ, 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 হ্যাঁ। না, আলোচনা দিদি অত্যন্ত সাবলীল, এবং আমাকে বিভিন্ন অনেকজন আমার হোয়াটসঅ্যাপ মেসেজও করেছে, আমাকে দুটো প্রশ্ন মেসেজে পাঠিয়েছেন দুজন। আমি প্রশ্ন দুটো রাখছি। এবং আপনি শেষের যে কথাটুকু কথা বলে শেষ করলেন যে মানে ওনার ওনার যে কবিতার যেভাবে উনি কবিতা লিখতেন, এবং কবিতার মধ্যে যেভাবে একটি প্রশ্ন মানে ওই ওই আহ, প্রশ্নের ইঙ্গিত আছে এখানে। সেটা হলো যে বিভিন্ন সময় বুদ্ধদেব শুদ্ধ নিজেও বলতেন যে ইমেজ সর্বস্ব, এবং আমার কবিতাও তো ইমেজ সর্বস্ব। এবং আমি কিছুক্ষণ আগে আহ, পড়ছিলাম একটি লেখা, যেখানে বিপ্লব গঙ্গোপাধ্যায় বলে একজন জলদর্শী পত্রিকায় লিখেছেন যে ওনার আলোচনার শিরোনাম বুদ্ধদেব দাশগুপ্ত কবিতাই সিনেমাটোগ্রাফি। এবং সেখানে উনি দেখাচ্ছেন যে কবিতার উল্লেখ করে যে একটি কবিতা কিভাবে ওনার যখন উনি ছবি তৈরি করছেন তার চিত্রকল্পের ব্যবহারের মধ্যেও সেই কবিতার ধরনটাকে কোথাও ফুটিয়ে তুলছেন। এবং আমি আরেকটা প্রশ্ন এখানে দেখিয়ে দিয়ে আপনার কাছে যাব। এখানে আরেকটি প্রশ্ন ছিল যে আমরা আলোচনায় সম্ভবত এই 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 প্রসঙ্গটি এসেছেও, যে শেষ হইল না শেষ, যে নেভার এন্ডিং একটা ব্যাপার। ছবিতে এই ব্যাপারে কি মনে হয়? বারবার মনে হয়েছে, সেটা বললাম তো, বারবার মনে হচ্ছে আর একটু। তবে আবার দুটো জিনিসই, মানে এটা 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 যেমন মনে হয়েছে, আরেকটা জিনিসও মনে হয়েছে যে তাহলে শেষটা কোথায় হবে। একটা কোথাও তো আমাকে পূর্ণচ্ছেদ টানতে হয় জীবনের, বা আমার যে স্বপ্ন দেখার, বা আমি যেটা চিন্তা করছি, মানে সেটা কিভাবে আমি সেটা কতটা বাস্তবায়িত হচ্ছে, কতটা হচ্ছে না। কিছুটা স্বপ্নই রয়ে যাচ্ছে, বেশিরভাগটাই স্বপ্নই রয়ে যাচ্ছে, মনের মধ্যে মাথার মধ্যে রয়ে যাচ্ছে। কিন্তু সেটা তো একটা জায়গায় শেষ করতেই হবে। সেই জায়গাটা কোথায়, এবং সেইখানটার আমি সবসময় পূর্ণচ্ছেদ যেখানে টানছি, সেটা হয়তো মানে একদম মেপে মাপা ব্যাস এই অবধি পড়েছি। মানে জীবন তো আমাদের কাছে ঠিক ওই রকম ভাবে ইকোনমিক্স নয়, যে কারণে উনি ইকোনমিক্স পড়ানো থেকে চলে এলেন, মানে আমরা তো ওই ইকোনমিটা জীবনে করতে পারি না। তাহলে কখনো কখনো মানে শেষ হয়েও মানে আরেকটু করতে পারতো, এই চরিত্রটা ওরকম করতে পারতো। আবার কখনো কখনো মনে হচ্ছে যে আর কিছুই হওয়ার নেই, আরো আধ ঘন্টা আগে শেষ হয়ে যেতে পারতো, আরো আধ ঘন্টা কেন এক্সট্রা হলো। মানে এটা আমি বলছি যে এটা একটা আলোচনার ক্ষেত্র, যে আমি 56 মিনিট কেন বললাম, আমি 26 মিনিট বললেও তো একই কথা বলতাম। কাজে এইটা না ভীষণ অদ্ভুত, মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করব, এটা রিয়েলাইজেশন, খানিকটা সেলফ রিয়েলাইজেশন। তো আমাদের আলোচনা তো প্রায় শেষের দিকে। আমি একটা কবিতার অংশ এখানে পড়বার লোভ সংবরণ করতে পারছি না, আমি আপনার অনুমতি নিয়েই পড়ছি। সেটা হচ্ছে যে উম, একটি লাইন, এখানে কয়েকটা একটা প্যারাগ্রাফ, কবিতার একটা স্তবক। এরকম রয়েছে যে ম্লান আলোর ভেতরে উঠে আসছে কয়েকটি লাইন। লাইনগুলো এরকম যে শেষ হয়ে আসছিল তখন, বিকেল শেষ হয়ে এলে আমি ঘুরে দাঁড়ালাম, দেখলাম আমার স্নানের জল তুলে দিচ্ছে বুড়ি, এক প্রসন্ন আশ্রয়ের ছবি ভেসে উঠছে সন্ধ্যের মর্মরিত আলোয়। কবিতা নয়, এক সিনেমার দৃশ্যপট দিয়ে হেঁটে যাচ্ছে পাঠক। বন্দুকের গল্প কবিতার দিকে যদি আমরা তাকাই কি দেখব? শব্দ দিয়ে বুনে ফেলা সিনেমায় হাড়হিম ছোট্ট ফোকরের ভেতর সেই বন্দুক শুয়ে থাকে সারা রাত। সারা রাত সমস্ত শহর জুড়ে ফ্যান ঘোরার শব্দ শুনতে পাই সেই বন্দুক। এবং মানে যেন মনে হচ্ছে যে এই যে কেন
বেঁচে থাকা, হ্যাঁ, ক্রমাগত ডিম পাড়ার স্বপ্ন দেখা এবং ডিম পাড়ার জন্য অপেক্ষা করা। তো এই দিয়ে আর কি শেষ হচ্ছে। এবং আমার যখন থেকে আপনার সঙ্গে বুদ্ধদেব দাশগুপ্ত স্মরণ এবং তার ছবি নিয়ে আলোচনার কথা কথা শুরু হয়, আমি বিভিন্ন সময় এই প্রসঙ্গ দেখেছি এবং আমার সঙ্গে অনেকের কথা হয়েছে। কৃষ্ণপ্রিয়দা এখানে আমাদের সঙ্গে আছেন। কৃষ্ণপ্রিয়দা উনি অত্যন্ত লিখেছিলেন নিবিড়। উড়োজাহাজ নিয়ে, বললেন না তো উড়োজাহাজ? হ্যাঁ, 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 হ্যাঁ। কৃষ্ণপ্রদা অত্যন্ত নিবিড় ভাবে দীর্ঘদিন বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে আহ, কথাবার্তা বলেছেন এবং তার প্রয়াণের কিছুদিন আগেও তিনি দেখা করেছেন, আমাকে সেসব ছবিও পাঠিয়েছিলেন। এবং বিশেষত কবিতা নিয়ে আমাদের একটি বড় আলোচনারও হয়তো পর্যায়ক্রম পরে শুরু হবে বুদ্ধদেব দাশগুপ্ত সম্পর্কে। তো আমরা আজকের মতো এখানেই শেষ করতে পারি। বিশেষত বলার যে আসলে যে কোনো আলোচনায় উম, মানে সেটা সেটা বেশ কিছু ইঙ্গিত আমাদের কোথাও দিয়ে যায়। আমার মনে হয় যে আপনার এই আলোচনাটা আমাদের অবশ্যই একটি ইঙ্গিতময় চর্চারও চর্চার প্রয়াসকে জাগিয়ে রাখবে। এবং আমাদের আবারও দেখা হবে পুজোর পরে, আশা করি আমাদের আরেকটি পর্ব আমরা আমরা করতে পারবো। তো যারা দর্শক ছিলেন এবং পরবর্তীকালে যারা দেখবেন, তাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমি আপনার কাছে সে প্রশ্ন পৌঁছে দেবো। তো আজকে আমরা এখানে শেষ করি। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি।